লেখিকা সঞ্চিতা চক্রবর্তীর কথা বলা ছবি। নিউজ এজেন্সির চিফ এডিটর অবিনাশ বাবু চশমাটা টেবিলের ওপর সশব্দে নামিয়ে রাখলেন। তার চোখে মুখে স্পষ্ট বিরক্তি। হোয়াট ইজ দিস অভ্র? গত কয়েক সপ্তাহ ধরে শুধুমাত্র ল্যান্ডস্কেপ আর রাস্তার ধারের সাধারণ ছবি এসে আমার টেবিলে রাখছো। অফিসের এসি ঠান্ডাতেও অভ্রর কপালে ঘামের বিন্দু জমছে। তার সামনে ডেস্কের ওপর ছড়ানো হয়েছে একগুচ্ছ ফটোগ্রাফি। সবই নিখুঁত, কিন্তু তার বসের চোখে সেগুলো প্রাণহীন। অভ্রর দিকে শীতল চোখে তাকিয়ে অবিনাশবাবু বললেন, আমাদের ম্যাগাজিনের কভারের জন্য এমন কিছু চাই যা মানুষকে চমকে দেবে। ইউনিক শব্দটার মানে বোঝো? এমন ছবি যা দেখলে মানুষের গায়ে কাঁটা দেবে, যে ছবি নিজেই কথা বলতে পারবে। অভ্র বিনম্র স্বরে বলার চেষ্টা করলো, স্যার, আমি তো বন্যপ্রাণের ওপর কাজ করছিলাম। বন্যপ্রাণ দিয়ে হবে না, বাজারে কম্পিটিশন অনেক বেশি। আমি তোমাকে আগামী 48 ঘন্টা সময় দিচ্ছি। হয় এমন কোনো মিস্ট্রি বা হেরিটেজ সিরিজের ছবি নিয়ে এসো যা দেখে পাঠকের গায়ে কাটা দেবে, নয়তো। অসমাপ্ত কথাটা বুঝে নিতে অভ্রর সময় লাগে না। ক্যামেরাটা হাতে নিয়ে ধীরে ধীরে অবিনাশবাবুর কেবিন থেকে বেরিয়ে আসে সে। বাইরের আকাশটা একটু গুমোট, ঠিক ওর মনের মতোই। শিয়ালদহ স্টেশনের কাছাকাছি একটা পুরনো গলির মুখে দাঁড়িয়ে সে দেখল চায়ের দোকানটা। কাচের বয়ামে বিস্কুট আর একটা টিমটিমে উনুনে কেটলি ফুটছে। কাকা, এক ভাঁড় আদা চা দাও তো, বলে অভ্র ফুটপাতের ধারের একটা কাঠের বেঞ্চে বসল। গরম মাটির ভাঁড়টা হাতে নিতেই একটা সোদা গন্ধ তার নাক ছুঁয়ে সোজা মস্তিষ্কে গিয়ে ধাক্কা মারল। পৃথার এই সোদা গন্ধটা বড্ড পছন্দের ছিল। গুমোট গরমের পরে বাইরে যখন প্রথম বৃষ্টি নামতো, পৃথা ঘরের ভেতর থেকে সব কাজ ফেলে ছুটে চলে যেত বারান্দায়। অভ্র চুপচাপ ওর ক্যামেরাটা নিয়ে ঘরের কোণ থেকে দেখত সেই দৃশ্য। শুকনো তপ্ত মাটির ওপর বৃষ্টির প্রথম ফোঁটাগুলো পড়ার পর যে তীব্র সোদা গন্ধটা ভেসে আসতো, পৃথা দুচোখ বুজে সেই ঘ্রাণ নিত। বারান্দার গ্রিল ধরে একটু সামনের দিকে ঝুঁকে দাঁড়াতো, যাতে বৃষ্টির ছাট ওর মুখে লাগে। ওর খোলা চুলগুলো হাওয়ায় উঠত, আর ওর নাকে মুখে জমে থাকা জলের বিন্দুগুলো রোববারের বিকেলের ম্লান আলোয় হীরের মতো চিকচিক করত। বলতো, জানিস অভ্র, এই গন্ধটার মধ্যে একটা অদ্ভুত মুক্তি আছে। মনে হয় পৃথিবীটা যেন নতুন করে জন্ম নিচ্ছে। অভ্র কোনো কথা না বলে শাটার টিপত। পৃথার সেই গভীর তৃপ্তিতে শ্বাস নেওয়ার ভঙ্গি, ওর নাকের পাটা সামান্য ফুলে ওঠা, আর ঠোঁটের কোণে লেগে থাকা সেই প্রশান্তির হাসি, ওর লেন্সের ভেতর দিয়ে মনে হতো কোনো এক অপার্থিব ছবি। বৃষ্টির পর ভেজা মাটির গন্ধ আর পৃথার গায়ের হালকা সুগন্ধ মিলেমিশে একাকার হয়ে যেত সেই ছোট বারান্দাটায়। আর ওর ভেজা চুলে মুখ ডুবিয়ে প্রতিবার দুর্বল থেকে দুর্বলতর হয়ে যেত অভ্র। চায়ের ভাঁড়টা পাশের ডাস্টবিনে ছুঁড়ে ফেলে পকেট থেকে সিগারেট বের করে এক মুখ ধোঁয়া ছাড়ল সে। বুকের ভেতরটা এখনো যেন একটু একটু জ্বালা করছে। পৃথাকে বড্ড বেশি মনে পড়ছে যেন। যার শালা, আমি তো ভেবেছিলাম মুভ অন করে গেছি, কিন্তু ভেতরে পৃথা এখনো এতটা জ্বালা ধরাতে পারছে। নিজের গালে নিজের হাতেই একটা জোর থাপ্পড় কষাতে ইচ্ছে করে ওর। নিজেকে একটা খিস্তি মেরে বলে ওঠে, আরে হতভাগা, তোর হাতে 48 ঘন্টা সময় আছে। হয় পৃথিবী ঘেটে কোনো ইউনিক ছবি তুলে নিয়ে আয়, নয়তো নতুন চাকরির খোঁজ করতে শুরু কর। বাস রাস্তার পাশ দিয়ে হনহনিয়ে হাঁটতে শুরু করে অভ্র। পরনে একটা বহু পুরনো জলপাই রঙের কার্গো প্যান্ট আর কালো টি শার্ট। কাঁধের চওড়া বেলটা তার দামি ক্যামেরা ব্যাগের ভারে কিছুটা ঝুলে পড়েছে। দুপুরের গুমোট গরমে ওর কপালে ঘাম জমেছে, আর মাথার একগোছা উগ্র এলোমেলো চুল অবাধ্যের মতো চোখের ওপর এসে পড়ছে। অভ্র এক হাত দিয়ে বারবার চুলগুলো পেছনে ঠেলছে, কিন্তু সেগুলো অবাধ্য বাতাসের মতো আবার সামনে চলে আসছে। ওর চোয়ালের দুদিনের না কামানো দাড়ি আর ধুলো মাখা চশমার আড়ালে তীক্ষ্ণ চোখ দুটো যেন হন্যে হয়ে কিছু খুঁজছে। একদিকে এক সার দিয়ে দাঁড়িয়ে থাকা নীল সাদা বাসগুলো থেকে তপ্ত ইঞ্জিন অয়েল আর ডিজেলের কড়া গন্ধ আসছে। রাস্তার ধারে একটা ভাঙা লোহার বেঞ্চে বসে এক বৃদ্ধ একাগ্র মনে খবরের কাগজ পড়ছেন, যার চশমার একদিকের কাচ ভাঙা। অভ্রর মনে হলো, ওটার কি একটা ক্লোজ আপ শট নেওয়া যায়?
অন্য পাশে এক ফেরিওয়ালা ঝুড়ি ভর্তি কাঁচা আম নিয়ে যাচ্ছে। রোদের আলোয় সেই আমের সবুজ রংটা যেন ঝিলিক দিয়ে উঠছে। অভ্রর চোখ সবকিছুর মধ্যে ছবি খুঁজে পায়। নিজের চুলের মুঠি ধরে টেনে একটা রাবার ব্যান্ড লাগিয়ে দেয় সে। আর তখনই সামনে দিয়ে ধর্মতলার দিক থেকে আসা একটা বাসের উপর চোখ পড়ে। ধান্য কুড়িয়া কন্ডাক্টর হেঁকে চলেছে। বেশ ইউনিক নামটা তো। এগিয়ে গিয়ে কন্ডাক্টরকে জিজ্ঞেস করলো, এখান থেকে ধান্য কুড়িয়া যেতে কতক্ষণ লাগবে? কত আর, 2-2.5 ঘন্টা বড় জোর। নিচের ঠোঁটটা দাঁত দিয়ে চিপে এক মুহূর্ত চোখটা বন্ধ করে অভ্র। মুহূর্তের মধ্যে ভেবে নেয়, এখানে দাঁড়িয়ে থাকলে এমনিতেও লেন্সে তেমন ইউনিক কিছু ধরা দেবে না, তার থেকে অচেনা এই জায়গাটায় একবার ঘুরেই আসা যাক। বাসটায় উঠে পড়ে অভ্র। বাস যখন বারাসাত ছাড়িয়ে টাকি রোডের দিকে পড়ল, তখন চারপাশের দৃশ্য দ্রুত বদলাতে শুরু করেছে। শহরের বহুতল আবাসনগুলো হারিয়ে গিয়ে চোখে পড়ছে দিগন্ত জোড়া ধানক্ষেত তার পুকুর। প্রায় 2.25 ঘন্টা বাদে ও যখন ধান্যকুড়িয়া বাসস্ট্যান্ডে নামলো, তখন ঘড়ির কাঁটা 2:30টা ছাড়িয়ে গেছে। স্ট্যান্ডের ঠিক পাশেই একটা বিশাল অশ্বত্থ গাছ, যার শিকড়গুলো চারপাশের সিমেন্টের বাঁধানো চাতালটাকে জাপটে ধরে আছে। সেই গাছের ছায়ায় বসে কয়েকজন গ্রাম্য মানুষ অলস দুপুরে বিড়ি ফুঁকছে আর খবরের কাগজ নিয়ে তর্কে মেতেছে। বাসস্ট্যান্ডের গায়ে ছোট ছোট কয়েকটা দোকান, কোথাও টিনের কৌটোয় রাখা বিস্কুট আর মাটির ভারে ফুটন্ত চায়ের গন্ধ, আবার কোথাও সাইকেল সারাইয়ের দোকানের পোড়া মোবিলের কড়া ঘ্রাণ। অভ্র তার ভারী ক্যামেরা ব্যাগটা পাশে নামিয়ে রেখে হাতে একটা চায়ের ভাঁড় নিয়ে কান খাড়া করে বসলো। এই রকম চাতালের আড্ডা থেকে ক্লু পেয়ে সে কতদিন কত অভীষ্ট জায়গায় পৌঁছে গেছে। একজন ধুতি পরা বৃদ্ধ খৈনি টিপতে টিপতে বলল, এবার ওঠ ফারুক, আকাশে মেঘ করছে, ঘুরপথে বাড়ি যেতে হবে। মল্লিকদের ওই ভাঙা ভিটের দিকে এখন সাপখোপের যা উপদ্রব হয়েছে, অমুখও আর যাওয়া যাবে না। অবেলায় বৃষ্টিতে ভিজলে আর রক্ষে নেই। আর একজন আড়মোড়া ভেঙে বলল, সত্যি ওই ভিটেটার যা দশা হয়েছে, আমাদের ছোটবেলাতেও শুনেছি কি রমরমা ছিল মল্লিকবাবুদের। অত বড় 7 মহলা বাড়িখানা এখন হানাবাড়ি হয়ে গেল। অভ্রর বুকের ভেতরটা নেচে ওঠে। হানাবাড়ি! আকাশের দিকে পাকা ফটোগ্রাফারের মতো একবার তাকিয়ে নিল ও। একটু ঘাড় কাত করে আকাশটাকে খুঁটিয়ে দেখল, মেঘগুলো মসৃণ নয়, বরং তালি দেওয়া ছেঁড়া কাঁথার মতো ছড়ানো। সূর্যের তেজ এখন আর সরাসরি নেই, মেঘের আস্তরণে ঢাকা পড়ে সেটা এখন একটা বিশাল সফট বক্সের কাজ করছে। ফটোগ্রাফারের চোখ দিয়ে অভ্র বুঝল, ডিফিউজড লাইটে আলোয় কোনো হার্ড শ্যাডো এখন হয়তো পড়বে না, ফলে পুরনো ইমারতের কারুকার্য বা নোনা ধরা দেওয়ালের টেক্সচার লেন্সের ভেতর দিয়ে অনেক বেশি স্পষ্ট আর ডিটেলড দেখাবে। আকাশের এক কোণে মেঘের আস্তরণটা একটু বেশি ঘন আর কালচে বেগুনি। অভ্রর অভিজ্ঞ চোখ বলে দিল, হাতে বড়জোর আর 0.5 ঘন্টা থেকে 40 মিনিট সময় আছে। তারপরই নীলচে ভাবটা বাড়তে শুরু করবে এবং আলো হয়ে যাবে ফ্ল্যাট। তখন আর ছবিতে সেই গভীরতা বা মিস্ট্রি থাকবে না। আধ খাওয়া চায়ের ভাঁড়টা জঙ্গলে ছুঁড়ে ফেলে অভ্র লোকগুলোকে জিজ্ঞেস করে, মল্লিক বাড়িটা কোন দিক দিয়ে যাব? পাগল হলে নাকি তুমি বাপু? কোত্থেকে এসেছো? আর ও বাড়ি যাবেই বা কেন? সেখানে সব সাপখোপের আড্ডা। আমি একজন ফটোগ্রাফার, আমায় পুরনো বাড়ির ছবি তুলতে হবে, প্লিজ বলুন না কিভাবে যাব? বিরক্ত মুখে লোকটা বলে, রাস্তাটা পেরিয়ে জঙ্গলের পাশে দিয়ে সোজা চলে যাও, তারপর বাদিকে ঘুরবে। মিনিট 5 হাঁটলে মল্লিক বাড়ি, দেখেই বুঝতে পেরে যাবে। তবে সাবধানে যেও বাপু। বাস রাস্তা থেকে নেমে জঙ্গল পথের দিকে পা বাড়াতেই অভ্রর মনে হলো শব্দ তরঙ্গ যেন এক নিমেষে বদলে গেল। ব্যস্ত পৃথিবীর কোনো শব্দ এদিকে যেন এপাশে পৌঁছচ্ছে না। নাম না জানা পাখির ডাক আর অচেনা বুনো ফুলের গন্ধ ওর ইন্দ্রিয়গুলোকে যেন আচ্ছন্ন করে দিচ্ছে। মেঠো পথের বাঁকে দাঁড়িয়ে অভ্র দেখল, আকাশটা যেন আরও 1 ধাপ নিচে নেমে এসেছে। 2 ধারের ঘন বাঁশঝাড় আর লতানে ঝোপগুলো ওপরের দিকে এমনভাবে জড়িয়ে গেছে যে একটা প্রাকৃতিক টানেল তৈরি হয়েছে। বাদিকে মোড় ঘুরে ত্রস্ত পায়ে আরও 3-4 মিনিট হাঁটার পর সামনেই দেখতে পেল এক বিশাল পুরনো জমিদার বাড়ি। তার কঙ্কালসার চেহারা নিয়ে দাঁড়িয়ে আছে।
অভ্রর ঠোঁটে হাসি ফুটল। লোহার বিশাল গেটটা মরচে ধরে কালচে লাল হয়ে গেছে। একদিকে পাল্লাটা কবজি থেকে খসে অদ্ভুতভাবে হেলে পড়েছে মাটির দিকে, যেন কোনো এক ক্লান্ত দৈত্য হাড় মেনে শুয়ে পড়েছে। বুনো লতানে গাছগুলো লোহার রডগুলোকে এমনভাবে পেঁচিয়ে ধরেছে যেন তারা এই বন্দি ইতিহাসকে আর বাইরে বেরোতে দেবে না। অভ্র গেটের সামনে দাঁড়িয়ে একবার আকাশের দিকে তাকালো। মেঘের আস্তরণটা আরও গাঢ় হয়েছে। ডিফিউজড লাইটটা এখন একদম পারফেক্ট। ও ভিউ ফাইন্ডারে চোখ রাখলো। গেটের ভাঙা পাল্লা আর লতানে গাছের জটলার ভেতর দিয়ে ভেতরের রাস্তাটা একটা অদ্ভুত লিডিং লাইন তৈরি করেছে, যা সোজাসুজি গিয়ে মিশেছে অন্ধকারের অতলে। জুতোর তলায় শুকনো পাতার মর্মর শব্দটা এই নিস্তব্ধতায় বড্ড বেশি চড়া লাগছে। রাস্তার দুপাশে এক সময়ের সাজানো বাগান, এখন বুনো ঝোপঝাড়ের এক দুর্ভেদ্য দেওয়াল। কালো হয়ে যাওয়া ভাঙা থামগুলো সেই ঝোপের ভেতর থেকে উকি দিচ্ছে, যেন কোনো এক অতৃপ্ত আত্মা অন্ধকারে দাঁড়িয়ে ওকে লক্ষ্য করছে। অভ্র লেন্সের ফোকাসটা বারবার ঘোরাতে থাকে। প্রতিটা ভাঙা ইট, প্রতিটা শ্যাওলা ধরা পাথর ওর ক্যামেরার সেন্সারে ধরা দিচ্ছে এক একটা গল্প হয়ে। ও জানে এই ধ্বংসাবশেষের ভেতরেই লুকিয়ে আছে সেই ইউনিক ছবি, যা অবিনাশবাবুর সব অভিযোগ মুছে দেবে। রাস্তাটা যত ভেতরের দিকে যাচ্ছে আলো তত কমে আসছে। একটা ভ্যাপসা পুরনো গন্ধ ওর নাকে আসছে। ছবি তুলতে ব্যস্ত থাকলে অভ্র পথের দিকে নজর রাখতে ভোলে না। লোকগুলো বারবার করে সাবধান করে দিয়েছে এখানে সাপের ভয় আছে। ভূতের কথাও অবশ্য বলেছে। ভূত নিয়ে খুব একটা ভয়ও কোনোদিনই পায় না, বরং যাদের দেখা যায় অর্থাৎ মানুষ, তারা এত বেশি ভয় দেখায় আজকাল যে ভূতেরা নতুন করে হয়তো চমকে দেওয়ার মতন আর কিছু খুঁজেও পায় না। আলো প্রায় শেষ। আকাশের সেই কালচে বেগুনি রংটা এখন চুইয়ে পড়ছে বাড়ির ভাঙা জানলাগুলো দিয়ে। ব্লু আওয়ার শুরু হয়ে গেছে। এই সময় ছবি তোলা সব থেকে কঠিন, কিন্তু এই আলোতেই রহস্যরা সব থেকে বেশি জীবন্ত হয়। অভ্র দেখল মূল প্রবেশপথের কাঠের দরজাটা অর্ধেক ভাঙা। একটা পাল্লা উই পোকার দয়ায় টিকে আছে। ওই অন্ধকারের গর্ভটা যেন ওকে চুম্বকের মতো টানছে। সাধারণ যুক্তিবোধ বলছে অবেলায় এই অচেনা হানাবাড়িতে ঢোকা বোকামি, কিন্তু ওই যে ইউনিক কিছুর নেশা। ও খুব সাবধানে দালানে পা রাখলো। ভেতরে ঢুকতেই চারপাশের নিস্তব্ধতা যেন কয়েক গুণ বেড়ে গেল। বাইরের ঝিঝি পোকার ডাকটাও এখানে এসে থেমে গেছে। নাকে এলো বহু বছরের জমাট বাঁধা ধুলো আর বাদুড়ের বিষ্ঠার একটা উগ্র গন্ধ। পায়ের তলায় মার্বেলের মেঝের যেটুকু অবশিষ্ট আছে তা বরফের মতো ঠান্ডা। বিকেলের শেষ আলো তখন ধুঁকছে। ফটোগ্রাফারদের ভাষায় একে বলে লাস্ট লাইট। দিনের আলোর সেই শেষ স্পন্দন, যেখানে আকাশটা রক্তিম আভা ছেড়ে ধীরে ধীরে নীলাভ কালচে হতে শুরু করে। ঠিক সেই সময় ওপরতলার কোনো একটা বন্ধ ঘর থেকে খুব ক্ষীণ, একদম অস্ফুট একটা সুর ভেসে এলো। কোনো বাদ্যযন্ত্রের তারে কেউ যেন খুব সন্তর্পণে একটা টান দিয়েছে। নিঝুম নিস্তব্ধতা চিরে সেই শব্দটা যেন গোটা বাড়িতে প্রতিধ্বনি তুলছে। ও স্থির হয়ে দাঁড়িয়ে পড়ল। অভ্র দেখল সামনের কাঠের সিঁড়িটা যেন এক প্রকাণ্ড অজগরের কঙ্কালের মতো কুণ্ডলি পাকিয়ে দোতলার অন্ধকারের দিকে উঠে গেছে। এককালে হয়তো পালিশ করা সেগুন কাঠের জৌলুস ছিল এখানে, কিন্তু আজ সেখানে ধুলোর পুরু আস্তরণ আর উইপোকার রাজত্ব। সিঁড়ির প্রথম ধাপে পা রাখতেই একটা আর্তনাদের মতো শব্দ হলো, ক্যাচ। শুকনো কাঠ যেন অভ্রর ভার সইতে না পেরে যন্ত্রণায় কোকিয়ে উঠল। অভ্র স্থির হয়ে গেল। নিস্তব্ধতা এতটাই প্রগাঢ় যে ও নিজের হৃদস্পন্দনের শব্দ শুনতে পাচ্ছে। ঠিক সেই মুহূর্তে সে সুরটা আবার শোনা গেল। এবার একটু স্পষ্ট, একটু তীব্র। একটা বেহালার তারে কেউ যেন খুব ধীর লয়ে ঝড় টানছে। সুরটা অদ্ভুত বিষণ্ণ, ঠিক যেন একটা কান্নার সুর। অভ্র সিঁড়ি দিয়ে এক পা করে উপরে উঠতে লাগলো। ওর ক্যামেরার লেন্সটা অন্ধকারের দিকে তাক করা। ভিউ ফাইন্ডারেও দেখলো সিঁড়ির ধারে রেলিংয়ের ছায়াগুলো দেওয়ালের ওপর লম্বা লম্বা আঙুলের মতো নাচছে। দোতলার ল্যান্ডিংয়ে পৌঁছতেই ওর নাকে এলো সেই গন্ধটা, পুরনো স্যাঁতসেঁতে বই আর কর্পূরের একটা মিশ্রণ। সামনে একটা বড় হলঘর। ঘরের মাঝখানে একটা মস্ত বড় ঝাড় লণ্ঠন ঝুলছে, যার কাচের টুকরোগুলো মরা আলোয় হাড়ের মতো সাদা দেখাচ্ছে।
হলের শেষ প্রান্তে একটা ভারী দরজা সামান্য ফাঁক হয়ে আছে, আর সেই ফাঁক দিয়ে চুইয়ে আসছে সেই হাড় হিম করা বেহালার সুর। অভ্রর আঙুল তখন শাটারে। ও অনুভব করলো ওর কপাল দিয়ে ঘাম গড়িয়ে পড়ছে চশমার কাচের ওপর। ও একবার ভাবলো ফিরে যাবে, কিন্তু অজানা কোনো এক টানে ও সেই বন্ধ দরজার দিকে এগিয়ে চলল। তারপর ধীরে ধীরে কাঁপা কাঁপা হাত দিয়ে দরজাটা ঠেললো। একটা ভারী শব্দ করে সেটা খুলে গেল। বিকেলের শেষ আলোর রেশটুকু তখন দ্রুত নিভে আসছে, আর ঘরটা ভরে উঠছে এক নীলচে ধূসর বিষণ্ণতায়। অভ্র দেখতে পেল সে বিষণ্ণ আলো এক ধুলো মাখানো ইজি চেয়ারের উপর কাত করে রাখা আছে একটা বেহালা। আসবাবগুলোর লম্বা লম্বা ছায়া মেঝের ওপর এমনভাবে শুয়ে আছে যেন কোনো অতিকায় দানবের হাত। অভ্র ক্যামেরার এক্সপোজার মিটারটা চেক করে নিল। আলো এতই কম যে ওর লেন্সের অ্যাপারচার এখনো পুরোপুরি খোলা, তবুও শাটার স্পিড অনেক কমে এসেছে। ও জানে এই আলোয় হাতের সামান্য কম্পনও ছবিটাকে নষ্ট করে দেবে। ও নিজের শ্বাস বন্ধ করে শরীরটাকে একটা পিলারের সাথে ঠেকিয়ে শক্ত করলো। তামাটে আলোর শেষ রেখাটা গিয়ে পড়েছে ঘরের কোণে রাখা সেই ইজি চেয়ারটার ওপর, ঠিক সেখানেই রাখা সেই বেহালাটা। অদ্ভুত ব্যাপার, ঘরের অন্য সব কিছু যখন অন্ধকারে মিশে যাচ্ছে, ওই বেহালাটা যেন শেষ বিকেলের ওইটুকু আলোকেও শুষে নিয়ে ম্লানভাবে জ্বলছে। ভিউ ফাইন্ডারের ছোট চৌকো ফ্রেমে চোখ আটকে আছে অভ্রর। ও লক্ষ্য করলো ওই বেহালাটার চারপাশের অন্ধকার যেন আরো ঘন হয়ে আসছে, আর ঠিক সেই জমাট বাঁধা অন্ধকারের বুক চিরে বেহালাটার শরীরের ওপর থেকে একটা মৃদু অতি প্রাকৃত নীলাভ আভা ঠিকরে বেরোচ্ছে। আর সেই আলোর মাঝেও দেখলো ঝড়টা নিজে থেকেই শূন্যে ভেসে উঠল। অভ্রর হৃৎপিণ্ড তখন কয়েক গুণ জোরে ছুটছে। ওর চোখের সামনেই ঝড়টা যখন বেহালার তারে প্রথম ছোঁয়া দিল, অভ্রর কানের পর্দায় এক তীব্র কম্পন অনুভূত হলো। মনে হলো ওটা কেবল সুর নয়, ঠিক যেন একটা দীর্ঘশ্বাস। ভিউ ফাইন্ডারেও দেখলো ঝড়টা নড়ার সাথে সাথে বেহালার তারগুলো থেকে রূপলি রঙের সূক্ষ্ম আলোর ফুলকি ঠিকরে বেরোচ্ছে। অভ্রর আঙুল শাটারে স্থির। লেন্সের অটো ফোকাস অপশনটা এই অতি প্রাকৃত আলোয় বিভ্রান্ত হয়ে বারবার লাফাচ্ছে। ওর সাথে সাথে ফোকাসটা ম্যানুয়ালে দিয়ে লেন্সের রিংটা ঘোরালো। ওই নীলাভ আলোয় বেহালাটার ওপর খোদাই করা একজোড়া চোখের মতো নকশা এবার স্পষ্ট হয়ে উঠল। সুরটা যত বাড়ছে ওই নকশাটা যেন তত বেশি জীবন্ত হয়ে উঠছে। সুরটা এখন আর শুধু ঘরে সীমাবদ্ধ নেই, ওটা যেন অভ্রর শরীরের হাড়ের ভেতর দিয়ে বয়ে যাচ্ছে। অভ্রর মনে হলো এই মুহূর্তের ছবিটা যদিও তুলতে পারে, তবে অবিনাশবাবু কেন, গোটা পৃথিবী স্তব্ধ হয়ে যাবে। ঠিক তখনই ও লক্ষ্য করলো ভিউ ফাইন্ডারের কোণে একটা আবছা কালো ছায়া সে নীল আলোর স্তম্ভের দিকে হাত বাড়াচ্ছে। অভ্র হৃৎপিণ্ডটা গলার কাছে চলে এলো। ও বুঝতে পারলো ও একা এই ঘরে নেই। বেহালার ঝড় নিজের থেকে নড়ছে না। ওই মায়াবী সুর আর আলোর নেপথ্যে কেউ একজন আছে। নিঃশ্বাস বন্ধ করে মরিয়া হয়ে অভ্র শাটারে চাপ দিল, ক্লিক। আর সেই শব্দের প্রতিধ্বনি শেষ হওয়ার আগেই বেহালাটা এক তীব্র চিৎকারের মতো সুর তুলে হঠাৎ জ্বলে উঠে নিভে গেল। ঘরটা আবার সে নিশ্ছিদ্র অন্ধকারের গ্রাসে। অভ্রর চোখের রেটিনায় তখনও সেই অশরীরী আলোর ছোপ লেগে আছে। চারপাশটা এতই অন্ধকার যে নিজের হাতটাকেও দেখা যাচ্ছে না। ঠিক সেই মুহূর্তেই ওর কানের একদম পাশে কেউ যেন এক তপ্ত দীর্ঘশ্বাস ফেলল। অভ্রর শিরদাঁড়া দিয়ে হিমেল একটা স্রোত বয়ে গেল। ওর মনে হলো অন্ধকারের ভেতর থেকে এক জোড়া অদৃশ্য হাত ওর টুটি টিপে ধরতে আসছে। পালাতে হবে এখনই। মস্তিষ্কের অবশ হয়ে যাওয়া কোষগুলো চিৎকার করে উঠল। অভ্র আর এক মুহূর্ত অপেক্ষা করলো না। অন্ধের মতো ঘুরে দাঁড়িয়ে ও দরজার দিকে দৌড় দিল। বুকের মধ্যে শুধু জাপটে ধরে রেখেছে ওর প্রাণের থেকে প্রিয় ক্যামেরাটাকে। ওর পা কাঁপছে। সেই পুরনো কাঠের সিঁড়িগুলো এখন যেন জীবন্ত হয়ে উঠেছে। ও তীব্র গতিতে নিচে নামতে শুরু করলো। প্রতিটা পদক্ষেপে শুকনো কাঠগুলো আর্তনাদ করে উঠছে, ক্যাচ মটমট। মনে হচ্ছে নিচের অন্ধকার থেকে কেউ ওর পা টেনে ধরবে। ধুলো মাখা আসবাবগুলো আধো অন্ধকারের ছায়ায় দানবের মতো হাত বাড়িয়ে আছে। জমিদার বাড়ির সেই ঘুলঘুলি মার্কা অন্ধকার আর স্যাঁতসেঁতে গন্ধটা যখন অভ্রর ফুসফুস প্রায় বন্ধ করে দিচ্ছিল, ঠিক তখনই একতলার ভাঙাচোরা কয়েকটা ঘর পেরিয়ে ওর চোখে পড়ল সেই কাঙ্ক্ষিত মুক্তির পথ। দূরে আবছা নীলচে অন্ধকারের বুক চিরে দেখা যাচ্ছে সে বিশাল লোহার গেটটা। একতলার চাতাল পেরিয়েও যখন বাইরের খোলা জায়গায় এলো, তখন তার পা আর নিজের বশে নেই। পেছনে সেই অশরীরী বেহালার সুরটা যেন বাতাসের আর্তনাদ হয়ে ওর পিছু ধাওয়া করছে।
ও একবারও ঘাড় ঘোরালো না। ওর মনে হচ্ছে ঘাড় ঘোরালেই হয়তো দেখতে পাবে কোনো এক বিভৎস ছায়ামূর্তি ওর কাঁধ ছোঁয়ার জন্য হাত বাড়িয়ে আছে। টলতে টলতে গেট পেরিয়ে জঙ্গলের সেই প্রাকৃতিক টানেল ধরে ছুটতে ছুটতে কোনো মতে এসে পৌঁছলো সে পিচ রাস্তার উপর। তারপর বড় করে শ্বাস নিয়ে বুক থেকে সব দম বের করে বিধ্বস্ত হয়ে হাঁটু গেড়ে বসে পড়লো পিচ রাস্তার ওপর। দম ফাটানো হাঁপাড়ির মতো শব্দ বেরোচ্ছে ওর গলা দিয়ে। আকাশ থেকে দিনের শেষ আলোর রেশটুকুও মুছে গেছে। পাখিরা সব নিশ্চুপ, শুধু একলা অভ্রর ঘাম ভেজা শরীরটা তখন থরথর করে কাঁপছে আর হাঁপাচ্ছে। পৃথার কাছে যেতে হবে। হঠাৎ মুখ থেকে কথাগুলো বের হয়ে আসে। ওর শরীরের প্রতিটা কোষ যেন তখন পৃথার উষ্ণ সান্নিধ্য চাইছে। মনে হচ্ছে এই গোটা পৃথিবীতে একমাত্র ওই ছটফটে মেয়েটার বুকে মুখ গুজে দিলেই পৃথিবীর সবটুকু শান্তিও পেতে পারে। অভ্র ভুলে যাচ্ছে 3 মাস আগে পৃথা আর ওর সম্পর্ক শেষ হয়ে গেছে। পকেট থেকে ফোনটা বার করে উদ্ভ্রান্তের মতো 3 মাস আগে শেষ ফোন করা নাম্বারটা খুঁজে রিং করে ও। 3 মাস ধরে যে নম্বরটা সযত্নে এড়িয়ে চলেছে, আজ তলিয়ে যাওয়ার মুখ থেকে ফিরে এসে অবচেতন মন তাকেই খুঁজছে। ওপাশ থেকে দীর্ঘ রিং হওয়ার পর একটা শান্ত অথচ কিছুটা বিস্মিত গলার আওয়াজ ভেসে এলো, অভ্র তুমি এই সময়? ওপাশের সেই পরিচিত কণ্ঠস্বরটা শোনা মাত্রই অভ্রর মনে হলো ওর বুকের ওপর থেকে এক মস্ত পাথর নেমে গেল। ওর গলা দিয়ে শুধু একটা অস্ফুট শব্দ বেরোলো, পৃথা। কিছুটা সময় নিস্তব্ধ, তারপরে ওপাশ থেকে শোনা গেল পৃথার সে পরিচিত ব্যস্ত গলা, কিছু হয়েছে তোমার অভ্র? কথা বলছো না কেন? কি হয়েছে বলো? অভ্র, অভ্র, কোথায় তুমি এখন? অভ্র তখন ফোনের ওপাশে পৃথার গলা শুনছে, কিন্তু ওর মস্তিষ্ক যেন ঠিকমতো সংকেত পাঠাতে পারছে না। ও দেখলো একটা আবছা ছায়া ওর দিকে এগিয়ে আসছে। ভয়েও ছিটকে পিছিয়ে যেতে চাইলো, কিন্তু ছায়া ধীরে ধীরে কায়া হয়ে উঠল। অভ্রর মনে হলো ঘন্টাখানেক আগে চাতালের ধারে চায়ের দোকানে এই লোকটাকে সে দেখেছিল। ময়লা ধুতি পরা লোকটা হাতের বোতল থেকে জল নিয়ে অভ্রর চোখে মুখে ছিটিয়ে দিতে থাকে। জলের স্পর্শে অভ্র যেন কিছুটা হুঁশ ফিরে পায়। কি হয়েছে বাবু? আপনি সে কিছুক্ষণ আগে মল্লিকপুর বাড়িতে ছবি তুলতে গেলেন না? সবাই কিন্তু বারণ করেছিল আপনাকে। বাবু, ও বাবু, আপনার হাতে ফোন ধরা আছে, ওপাশ থেকে কার গলা শোনা যাচ্ছে। পিচ রাস্তার উপর থেকে উঠে দাঁড়িয়ে ফোনটা কানে দেয় অভ্র। হ্যালো, কথা বলছো না কেন? কি হয়েছে তোমার? কোথায় তুমি? অভ্র হঠাৎ টের পেল পৃথার গলার উদ্বেগ এখনো সে আগের মতোই আছে। ও ধীরে ধীরে বলল, আমি ধান্যকুড়িয়াতে। ওই লোকটা কি বলছিল? কোথায় ছবি তুলতে গেছিলে? মল্লিক বাড়িতে ছবি তুলতে গেছিলাম। ধুতি পরা লোকটা ততক্ষণে দোকানে ফিরে গিয়ে 1 কাপ গরম চা এনে ওর সামনে দাঁড়িয়েছে। অভ্রর হাতে জোর করে সে চায়ের ভার তুলে দিয়ে লোকটা বলল, ছবি তুলতে কেউ হানাবাড়িতে যায়? আপনাদের শহরের লোকের আর খেয়ে দে কাজ থাকে না। ও বাড়িতে লোকে দিনের বেলায় ঢুকতে ভয় পায়, আর আপনি সন্ধ্যের মুখে সেখানে গিয়েছিলেন ছবি তুলতে? ওপাশ থেকে পৃথার ততক্ষণে যা বোঝার বোঝা হয়ে গেছে। সে রীতিমতো আতঙ্কিত হয়ে ওকে প্রশ্ন করে, তুমি হানা বাড়িতে ছবি তুলতে গিয়েছিলে? পৃথার ওকে নিয়ে উদ্বেগ, আতঙ্কিত হয়ে ওঠা, ওর ভালো মন্দের খোঁজ নেওয়া, ওর বুকের মধ্যে সকাল বেলায় সে ধিকি ধিকি করে জ্বলতে থাকা জ্বালাটার কথা মনে করিয়ে দিচ্ছে। শুধু এখন পৃথার প্রতিটা প্রশ্ন সেই ঘায়ের উপর যেন মলম লাগাচ্ছে। পৃথা ওপাশ থেকে চেঁচিয়ে বলে, লোকটাকে জিজ্ঞেস কর নেক্সট বাস কখন আসবে। অভ্র যন্ত্রচালিতের মতো লোকটার দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, এর পরের বাস কখন আসবে? ওই তো বাসের হেডলাইট দেখা যাচ্ছে। আপনি এপাশে আসুন বাবু, বাসে উঠে যাবেন। সম্বিত ফিরে পেয়ে ও পকেট থেকে টাকা বের করে চায়ের দাম হিসেবে লোকটার দিকে 10 টাকা এগিয়ে দেয়। লোকটা হেসে সে টাকাটা ফিরিয়ে দিয়ে বলে, এ চা আমি বিক্রি করিনি বাবু, আপনি সাবধানে বাড়ি ফিরে যান। বাসে উঠে জানলার ধারে বসে অভ্র সিটের ওপর শরীর এলিয়ে দেয়। আর তখনই মনে হয় পৃথা এখনো লাইনে আছে। হ্যালো, আমি বাসে উঠে গেছি, বাড়ি ফিরছি। তুমি সোজা বাড়ি যাও, আমি তোমার ফ্ল্যাটে গিয়ে কিছু রান্না করে রাখছি। তুমি আমার ফ্ল্যাটে গিয়ে রান্না করবে এখন? ন্যাকামো করো না তো। 5 মিনিট আগে গলা দিয়ে ভয়ের চোটে স্বর বেরোচ্ছিল না? আজ ওই দুধ কর্নফ্লেক্স খেয়ে শুয়ে পড়লে চলবে? একটু ভাত পেটে দিতে হবে তো। তাছাড়া 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 তোকে আমি এ অবস্থায় একা ছাড়তে পারবো না। অভ্রর চোখ দুটো জলে ভরে ওঠে। ও জানে খুব বেশি আদর করার সময় পৃথা তুমি থেকে তুইতে চলে যায়। কোনো মতে বলে, কিন্তু আমার ফ্ল্যাটে ঢুকবে কি করে? চাবি কোথায়? তুমি তো সে চাবি ফেলে দিয়েছো বলেছিলে। মুখে অনেক কথাই বলা যায়, কিন্তু কাজে করা যায় কি? যাই হোক, এসব তোর মোটা মাথায় ঢুকবে না। তোর ফ্ল্যাটের চাবি আমি কোথাও ফেলে দিইনি, ও আমার ব্যাগেই আছে। তুই শুধু সাবধানে বাড়িতে ফের। ফোনটা কেটে বাসের সিটে মাথায় হেলিয়ে বসে অভ্র। অনেকদিন পরে একটা অদ্ভুত ভালো লাগা ঠান্ডা বাতাসের মতো ওর চোখে মুখে এসে লাগছে, যেন সারা পৃথিবী তোলপাড় করার পর
এই রকম একটা মানুষের বকুনি, ধমক এতটা ভালো লাগে বুঝি? তার মানে কিচ্ছু হারায়নি। ওর জন্য পৃথার উদ্বেগ যত্ন বলে দিচ্ছে প্রতি মুহূর্তে পৃথা ওরই আছে। তাহলে এই দূরত্ব, রাগ করে দূরে চলে যাওয়া, ব্রেকআপ করা, কথা না বলে 3 মাস থাকা, সবটাই ওর ইলিউশন। বাসের জানলা দিয়ে আসা ঠান্ডা বাতাস অভ্রর চোখে ঘুম এনে দিচ্ছিল। বাসের ইঞ্জিনের ঘর ঘর আওয়াজ আর বাইরের অন্ধকার যেন ওকে এক তন্দ্রার জগতে নিয়ে যাচ্ছিল। ঠিক সেই সময় ওর কোলের ওপর রাখা ক্যামেরাটার কথা মনে পড়ল। পৃথার কথা মতো ওর এখন শান্ত থাকা উচিত, কিন্তু ওই লেন্সের ভেতর কি ধরা পড়েছে সেটা না দেখা পর্যন্ত ওর শান্তি নেই। বাসের মৃদু আলোয় কাঁপা কাঁপা হাতেও ক্যামেরাটা অন করলো। লেন্সের ওপর আঙুল বুলিয়ে প্লে ব্যাক বাটনটা টিপলো। লিকিউড ক্রিস্টাল ডিসপ্লের আলোটা আধারে অভ্রর মুখে এক ম্লান আভা ফেলল। প্রথমে কিছুই বুঝতে পারল না, পুরো ফ্রেমটা যেন ঘন নীল আর ধূসর কালিতে মাখামাখি। কিন্তু ছবির মাঝখানে জুম করতেই অভ্র হৃৎপিণ্ড যেন এক মুহূর্তের জন্য থমকে গেল। ছবির কেন্দ্রে রয়েছে সেই পুরনো ধুলোমাখা ইজি চেয়ার, তার উপরে রয়েছে সেই বেহালাটা, তার জীর্ণ কাঠের ওপর থেকে এক অতি প্রাকৃত নীলাভ আভা ঠিকরে বেরোচ্ছে। অভ্র অবাক হয়ে দেখল বেহালাটার কাঠের ওপর খোদাই করা সেই একজোড়া চোখের মতো নকশাটা ছবিতে জ্যান্ত হয়ে উঠেছে। ছবির বাকি অংশটা জুড়ে রয়েছে সেই ঘরের আধো অন্ধকার। আসবাবগুলো ছায়ায় ঢাকা পড়ে আছে, কিন্তু তাদের আকৃতিগুলো এক অদ্ভুত মায়া তৈরি করেছে। মনে হচ্ছে যেন অন্ধকারের ভেতর থেকে হাজারো চোখ অভ্রর দিকে তাকিয়ে আছে। এই আধো অন্ধকারী ছবিটাকে আরো বেশি রহস্যময় আর ভয়ঙ্কর করে তুলেছে। প্রথমে যে ছবিটা ওকে আতঙ্কিত করেছিল সেটা থেকে সরিয়েও ধীরে ধীরে নেক্সট বাটন টিপে অন্য ছবিগুলো দেখতে শুরু করলো। তখনই ওর বিষণ্ণ চোখ দুটো বিস্ময়ে বড় বড় হয়ে উঠল। ওর মনে হলো ক্যামেরার লেন্সটা যেন আজ সাধারণ কাচের বদলে অন্য কোনো অতিপ্রাকৃত জাদুদর্পণে পরিণত হয়েছিল। প্রথম ছবিটাতে দেখা গেল জমিদার বাড়ির সেই ধুলোমাখা একতলার হলঘর, ভাঙা সার্সি দিয়ে বিকেলের শেষ তামাটে আলোটা এসে পড়েছে মেঝের ওপর, আর সেই আলোয় ধুলি কণাগুলো যেন ছোট ছোট হীরের টুকরোর মতো ভাসছে। অন্ধকার আর আলোর সেই সন্ধিক্ষণে ঘরটাকে কোনো অভিশপ্ত পুরী নয়, বরং এক প্রাচীন রাজপ্রাসাদের বিষণ্ণ সুন্দর স্মৃতির মতো মনে হচ্ছে। ওপরের তলায় ওঠার সেই কাঠের সিঁড়িটা, যেটা দেখে অভ্রর মনে হয়েছিল কোনো প্রকাণ্ড অজগর, ক্যামেরার ফ্রেমে তা ধরা পড়েছে এক অনন্য জ্যামিতিক নকশায়। প্রতিটি ধাপের খাজে খাজে ছায়ার গভীরতা আর কাঠের আঁকাবাঁকা শিরাগুলো এমনভাবে ফুটে উঠেছে যে মনে হচ্ছে ওটা কোনো শিল্পীর আঁকা বিমূর্ত এক তৈলচিত্র। এরপর এলো সেই বেহালার ছবিটা। এবার অভ্রর ভয়ের বদলে এক অদ্ভুত মুগ্ধতা কাজ করলো। ইজি চেয়ারের ওপর হেলান দিয়ে রাখা বেহালাটার শরীরের ওপর সে ম্লান নীল আভাটা যেন কোনো স্বর্গীয় আলো। চারপাশের আধো অন্ধকারে আসবাবগুলোর দীর্ঘ ছায়া মেঝের ওপর এমনভাবে শুয়ে আছে যেন তারা কোনো স্তব্ধ সঙ্গীতের দর্শক। বেহালার তারগুলোর ওপর যে রূপলি আভা ফুটে উঠেছে তা দেখে মনে হচ্ছে যেন ব্রহ্মাণ্ডের সব নিস্তব্ধতা ওই 4টে তারে এসে ভিড় করেছে। নিজের তোলা ছবি দেখে অভ্র তখন নিজেই মুগ্ধ হয়ে যাচ্ছে। নিজের মনের বিড়বিড় করে বলে সে, এই ছবিগুলো আমি তুলেছি। আর ঠিক তখনই ওর কানের কাছে খুব অস্পষ্টভাবে বেজে ওঠে মল্লিক বাড়িতে আধো অন্ধকারের মধ্যে শুনতে পাওয়া বেহালার সেই করুণ সুর। ও চকিতে ঘাড় ঘুরিয়ে পেছনে তাকায়। পিছনের সিটে এক গ্রাম্য দম্পতি তখন ঝিমুচ্ছে সিটে বসে। অভ্রর গায়ে লোমগুলো আবার খাড়া হয়ে উঠল। বাসের জানলা দিয়ে আসা হিমেল বাতাসটা যেন মুহূর্তে বরফ হয়ে ওর শিরদাঁড়া দিয়ে নেমে গেল। ও খুব ভালো করে জানে বাসের এই ঘরঘরানি আর মানুষের ভিড়ের মধ্যে ওই সুর আসার কথা নয়, কিন্তু শব্দটা এতই স্পষ্ট যে মনে হলো কেউ ওর ঠিক কানের পাশে দাঁড়িয়ে বেহালার ছড়টা টেনে দিল। ওর ফোনটা আবার কেঁপে উঠল। পৃথার মেসেজ, আমি তোর ফ্ল্যাটের সামনে, চটপটায়। বাস থেকে নামতেই কলকাতার পরিচিত ধোয়া আর শোরগোল ওকে এক ধাক্কায় বাস্তবের মাটিতে ফিরিয়ে দিল। হাঁটতে হাঁটতে অভ্র অনুভব করলো ওর ঘাড়ের কাছে সেই অশরীরী নিঃশ্বাসের স্পর্শটা যেন এখনো রয়ে গেছে। মল্লিক বাড়ি থেকেও সশরীরে বেরিয়ে এলেও সেই বাড়ির নিস্তব্ধতা আর সে বিষণ্ণ সুরটা বোধহয় ওর অবচেতন মনের কোনো এক কোণে চুইংগামের মতো সেটে আছে। ও এক মুহূর্ত দেরি না করে একটা ট্যাক্সি ধরল। এখন আর ছবি নয়, এখন আর রহস্য নয়, এখন ওর একমাত্র গন্তব্য পৃথার শাসন আর ভালোবাসার সে নিরাপদ আশ্রয়। ট্যাক্সির সিটে মাথা এলিয়ে অভ্র চোখটা বুঝলো আর কিছুক্ষণের মধ্যেও পৌঁছে যাবে বাড়ির নিরাপদ আশ্রয়ে। কিন্তু চোখ বুজে থাকা অভ্র দেখতে পেল না ট্যাক্সির জানলার কাছে অভ্র ছাড়াও আরও একজনের প্রতিবিম্ব ও তখন আবছা দেখা যাচ্ছে।
ট্যাক্সি থেকে নেমে ভাড়া মিটিয়ে অভ্র দ্রুত পায়ে সিঁড়িগুলো দিয়ে ওপরে উঠতে লাগলো। 3 মাস বাদে আজ পৃথার সঙ্গে দেখা হবে। 3 তলায় উঠে দেখে দরজা খুলে কোমরে হাত দিয়ে সে দাঁড়িয়ে আছে। গায়ে হলুদের দাগ, মাথার উপরে চুলটা চূড়ো করে ক্লিপ দিয়ে আটকানো, কপালের উপর কয়েকটা অবাধ্য চুল নেমে এসেছে। আজও পায়ের শব্দ শুনে ওর বুঝে নিতে ভুল হয়নি যে অভ্র বাড়ি ফিরছে। পৃথার এই ঘরোয়া রূপটা দেখার জন্যই যেন সে এতদিন চাতক পাখির মতো তৃষ্ণার্ত ছিল। কপালের অবাধ্য চুলগুলো সরিয়ে দেওয়ার অছিলায় অভ্র তার সামনে গিয়ে দাঁড়াতেই পৃথার কোমরে রাখা হাত দুটো আলগা হয়ে এলো। কপালের ওপর অবাধ্য হয়ে ঝুলে থাকা চুলগুলো আলতো করে কানের পেছনে গুজে দিতে দিতে ফিসফিস করে বলল, রাগ পড়লো মহারানীর? অভ্রকে ফ্ল্যাটের ভেতরে ঢুকিয়ে দরজা বন্ধ করে মুচকি হেসে পৃথা চায়ের জল বসানোর জন্য রান্নাঘরের দিকে পা বাড়াতেই অভ্র দ্রুত পায়ে গিয়ে পেছন থেকে ওকে জাপটে ধরল। হঠাৎ এই অতর্কিত নিবিড়তায় পৃথা থমকে দাঁড়ালো। অভ্রর চিবুকটা পৃথার কাঁধের ওপর স্থির হয়ে আছে তখন। 3 মাসের সেই মরুভূমির মতো দীর্ঘ প্রতীক্ষা যেন এই একটা ছোঁয়ায় নিমেষে শীতল হয়ে এলো। অভ্রর গায়ের পরিচিত পারফিউম আর ঘামের মিশেল গন্ধটা পৃথার নাকে আসতেই ওর সারা শরীরের অভিমান জল হয়ে গেল। অভ্রর বাহুবন্ধনের মধ্যেই পৃথা আলতো করে ঘুরে দাঁড়ালো। তারপর ওর মাথার চুলের মধ্যে আঙুল চালাতে চালাতে বলল, বাড়িঘরের কি হাল করে রেখেছিলে? অভ্র এক হাতে পৃথাকে আরও কাছে টেনে নিয়ে বলে, তোমায় ছাড়া নিজেকে গুছিয়ে রাখতে পারি না। বাড়িঘরের দিকে আর কি তাকাবো বলো তো? কচু পোড়া, দিব্যি তো ছিলে 3 মাস। টিকে ছিলাম কোনো মতে। আমাকে আর কখনো এভাবে একা ফেলে যেও না, আমি বড্ড কুঁকড়ে যাই। পৃথার দুচোখে তখন গাঢ় প্রশ্রয়। পৃথার মুখটা নিজের দুহাতের তালুতে আলতো করে তুলে ধরল অভ্র। রান্নার হলুদের সে হালকা ঘ্রাণ আর পৃথার নিঃশ্বাসের উষ্ণতা অভ্রর শরীরের সমস্ত ক্লান্তি নিমেষে শুষে নিচ্ছে। পৃথা পলকহীন চোখে তাকিয়ে রইল অভ্রর দিকে। ওর ঠোঁটের কোণে তখন অভিমান আর প্রশ্রয় মেশানো এক মায়াবী হাসি। অভ্রর মুখটা ধীরে ধীরে আরও কাছে নেমে এলো, ওর ঠোঁটের খুব কাছে। পৃথার চোখের পাতাগুলো বুজে এলো। সেই মুহূর্তে ভেসে এলো সেই অতি পরিচিত, অদ্ভুত, করুণ অথচ মায়াবী বেহালার সুর। অভ্র কেঁপে উঠল। পৃথাও শুনতে পেয়েছে। এটা ভায়োলিন না? তোমার নতুন রিংটোন বুঝি? না পৃথা, আমার রিংটোন নয়। মনে হচ্ছে খুব বড় একটা গন্ডগোলের মধ্যে পড়তে চলেছি। অনেক কথা বলার আছে। কি হয়েছে? তাছাড়া তোমার রিংটোন যদি না হয়, এই আওয়াজটা আসছে কোথা থেকে? পৃথা এগিয়ে যায় শব্দের উৎস লক্ষ্য করে, সোফায় রাখা অভ্রর ব্যাগ আর ক্যামেরার দিকে। শব্দটা তোমার ক্যামেরা থেকে আসছে অভ্র। অভ্রর বুকটা দুরু দুরু কাঁপছে। সে তো ভালো করেই জানে ক্যামেরা থেকে এভাবে মিউজিক বাজার কোনো লজিক নেই। ব্যাগটার চেইনটা খোলাই ছিল। অভ্র কাঁপা কাঁপা হাতে ক্যামেরাটা বের করে আনলো। প্লেব্যাক বাটন টিপতে স্ক্রিনে ভেসে উঠল সেই ছবি যেটা সে ধান্যকুড়িয়ার ওই অভিশপ্ত মল্লিক বাড়িতে তুলেছিল, কিন্তু বাসে বসে অভ্রজা দেখেছিল এখনকার দৃশ্য তার চেয়েও অনেক বেশি বীভৎস। বেহালার সেই নীলাভ আভাটা এখন রক্তাভ বর্ণ ধারণ করেছে। ছবির ওপর খোদাই করা সে একজোড়া চোখের মতো নকশা থেকে যেন সত্যিকারের আগুন ঠিকরে বেরোচ্ছে। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো ইজি চেয়ারের পেছনে আবছা অন্ধকারের ভেতর থেকে একজোড়া ফ্যাকাশে হাড় জিরজিরে হাত বেরিয়ে এসেছে। সেই হাতের দীর্ঘ নখগুলো বেহালার তারের ওপর এমনভাবে স্থির হয়ে আছে যেন মনে হচ্ছে ছবিটা তোলার ঠিক আগের মুহূর্তে কেউ সুর তুলেছিল। কিন্তু অভ্রর দিব্যি মনে আছে বাসে যখন এই ছবিটাও দেখেছিল তখন হাত দেখা যাচ্ছিল না। ক্যামেরাটা অভ্রর হাতের মুঠোয় প্রচণ্ড জোরে কেঁপে উঠল। স্থির ছবির ভেতর থেকে সেই বেহালার ছড়টা নিজে থেকে নড়তে শুরু করলো। স্ক্রিনের ভিতর দিয়েই এক বিষণ্ণ কান্নার মতো বেহালার সুর ঘরটার নিস্তব্ধতা চিরে দিল। অভ্র আর পৃথা আতঙ্কে দেখলো ছবির ভেতর থেকে সে রহস্যময় লাল আলোটা ধীরে ধীরে লেন্সের ভেতর দিয়ে বেরিয়ে এসে গোটা লিভিং রুমটাকে গ্রাস করতে শুরু করেছে। পৃথা চেঁচিয়ে উঠল, ক্যামেরা অফ করে দাও। বিদ্যুৎ গতিতে অভ্র ক্যামেরা বন্ধ করে দিল। মুহূর্তের মধ্যে লাল রঙের আলোটা সরে গেল আর আগের মতো উজ্জ্বল হলুদ আলোয় ভরে গেল। কি ঘটছে এগুলো? আমার খুব ভয় লাগছে অভ্র। ওকে দুহাতে বুকের মধ্যে টেনে নিয়ে অভ্র বলে, আমি কিছু বুঝতে পারছি না পৃথা। ধান্যকুড়িয়ার মল্লিক বাড়িতে আমি অ্যাস্থেটিক ছবির খোঁজে গিয়ে হাজির হয়েছিলাম। ওখানে দোতলায় একটা ঘরের মধ্যেই বেহালাটা ছিল। সুরে শুনে মহাবিষ্টুর মতো ওই ঘরে ঢুকে নিজেকে সামলে রাখতে পারিনি। আমার ফটোগ্রাফির মন বলছিল এই ছবিটা তুলে নিয়ে গেলে আমার কেরিয়ার পাল্টে যাবে। আমি ছবিটা তুলেও এনেছিলাম, কিন্তু তারপর থেকে বেহালা, তার সুর আর বেহালার গায়ের উপর উজ্জ্বল হয়ে থাকা চোখের মতো নকশাটা আমার পিছু ছাড়ছে না। সোফার ওপর পড়ে থাকা ক্যামেরাটা যেন এক জলজ্যান্ত
অভিশাপের মতো ওদের দিকে তাকিয়ে আছে। পৃথা মাথা তুলে ভাঙা গলায় বলল, যে ছবি বাসে দেখার সময় একরকম ছিল সেটা বাড়িতে আসার পর বদলে গেল কি করে অভ্র? অন্য ছবিগুলো ঠিক আছে, বাকি ছবিগুলো এক একটা মাস্টারপিস হয়েছে, তুমি দেখলে অবাক হয়ে যাবে, দাঁড়াও দেখাচ্ছি। অভ্র দ্রুত হাতে ক্যামেরার স্লট থেকে মেমোরি কার্ডটা টেনে বের করে এনে ল্যাপটপে ঢোকালো। ল্যাপটপের স্ক্রিনে ফাইলগুলো লোড হতে কয়েক সেকেন্ড সময় নিল। সেই কয়েক সেকেন্ড যেন অনন্তকাল। পৃথা অভ্রর কাঁধে হাত দিয়ে ঝুঁকে দাঁড়িয়েছে স্ক্রিনের ওপর। তারপর পর্দায় ছবি ফুটে উঠতে দুজনে স্তব্ধ হয়ে গেল। মল্লিক বাড়ির হলঘরের প্রতিটা ধূলিকণা পর্যন্ত অভ্রর ছবিতে হীরের মতো দ্যুতি ছড়াচ্ছে। সেই বাঁকানো কাঠের সিঁড়ি, মল্লিক বাড়ি, ধুলোমাখা আনাজ কানাজ, মরচে ধরা বিশাল ভাঙা লোহার গেট। বিকেলের পড়ন্ত আলোয় অদ্ভুত মায়াবী হয়ে উঠেছে। অভ্র নিজেও নিজের কাজ দেখে বিস্মিত। ও জানতো ছবিগুলো ভালো হয়েছে, কিন্তু ল্যাপটপের হাই ডেফিনেশন স্ক্রিনে প্রতিটি ডিটেল যেন জ্যান্ত হয়ে কথা বলছে। পৃথার চোখ তখন খুশিতে চকচক করছে। ও অভ্রর গলা জড়িয়ে ওর গালে একটা চুমু খেয়ে বলল, একদিন তুমি পৃথিবীর সেরা ফটোগ্রাফারদের মধ্যে একজন হবে, দেখে নিও। এখন চলো তাড়াতাড়ি ফ্রেশ হয়ে খেয়ে নাও, অনেক রাত হয়ে গেছে, আমাকে বাড়ি ফিরতে হবে। অভ্র জড়িয়ে ধরে পৃথাকে, বলে, আজ আর যেতে হবে না হস্টেলে, থেকে যাও না প্লিজ। সেই আগের মতো, মা কালীর দিব্যি বলছি, একদম লক্ষ্মী ছেলে হয়ে থাকবো। সারা রাত শুধু তোমাকে জড়িয়ে এই 3 মাস ধরে জমানো কথাগুলো বলে বুকটা হালকা করব। সে পরে দেখা যাবে, আপাতত তুমি স্নান সেরে খেতে এসো, আমি খাবার বাড়ছি, আজ তুমি খাইয়ে দেবে? দেব খোকাবাবু, আপনি স্নান সেরে আসুন। বাইরে জানলা দিয়ে হালকা হাওয়া আসছে। ডিনারের শেষে বেডরুমে পৃথা তখন অভ্রর বুকের ওপর মাথা রেখে ফিসফিস করে পুরনো দিনের টুকরো গল্প করেছিল। কখন যে দুজনের চোখের পাতা ভারী হয়ে এসেছে ওরা নিজেরাও জানে না। মাঝরাত, ঘড়িতে তখন ঠিক কটা বাজে অভ্র জানে না। হঠাৎ এক তীব্র ঠান্ডা স্রোত ওর শিরদাঁড়া দিয়ে নেমে গেল। বেহালার সুরটা আবার বাজছে না। চোখ মেলল সে। পাশের টেবিলে রাখা ওর বন্ধ ক্যামেরার থেকে একটা টকটকে লালচে আলো বেরোচ্ছে। সেই আলো ঠিক সাধারণ আলোর মতো নয়, অনেকটা ঘন কুয়াশার মতো থমথমে। সেই আলো সারা ঘরের সিলিং আর দেওয়ালে সাপের মতো কিলবিল করছে। ল্যাপটপটা সে রাতে বন্ধ করে শুয়েছিল, কিন্তু এখন তার স্ক্রিনটা নিজে থেকেই জ্বলে উঠেছে। অভ্র চিৎকার করে পৃথাকে ডাকতে চাইল, কিন্তু ওর গলা দিয়ে কোনো স্বর বেরোলো না। এক অদ্ভুত অসারতা ওর সারা শরীরকে পাথর করে দিয়েছে। ও দেখল ল্যাপটপের স্ক্রিনে সেই বেহালার গায়ের ওপর খোদাই করা একজোড়া চোখ জীবন্ত হয়ে উঠেছে। সেই চোখের মনে দুটো কুটিল ভঙ্গিতে ঘুরতে ঘুরতে একসময় স্থির হয়ে গেল ঠিক পৃথার মুখের ওপর। অভ্র আতঙ্কিত হয়ে দেখল ক্যামেরা থেকে বেরিয়ে আসা সেই ঘন লাল কুয়াশার মতো আলোটা লকলকে জিভের মতো এগিয়ে যাচ্ছে পৃথার দিকে। বিস্ফারিত চোখে অভ্র দেখতে থাকলো লাল আলোটা প্রথমে পৃথার পা দুটোকে জাপটে ধরলো, তারপর ধীরে ধীরে ওর সারা শরীরে সাপের মতো কুণ্ডলি পাকিয়ে জড়িয়ে বসতে লাগলো। অভ্র দেওয়ালের সাথে লেপ্টে আছে তখন। দেখছে সেই লাল রঙের তীব্রতা এতই বেশি যে পৃথার গায়ের সাদা চাদরটা এখন রক্তের মতো রাঙা দেখাচ্ছে। পৃথার বিছানায় শুয়ে নেই, সে যেন ওই লাল আলোর ঘনত্বের মধ্যে ধীরে ধীরে লীন হয়ে যাচ্ছে। ওর হাত পা মুখ সব কেমন ঝাপসা হয়ে আসছে, যেন কোনো ডিজিটাল ছবির পিক্সেলগুলো ভেঙে যাচ্ছে। ওই লাল আলোটা পৃথাকে শুষে নিচ্ছে, আর ল্যাপটপের স্ক্রিনে থাকা সেই চোখ দুটো আরো স্পষ্ট হয়ে উঠছে। অভ্র দেখলো পৃথার শরীরটা প্রায় স্বচ্ছ হয়ে যাচ্ছে। সে মরিয়া হয়ে লাল আলোর ভেতর হাত বাড়িয়ে পৃথাকে ধরার চেষ্টা করতে লাগলো, কিন্তু দেখলো ওর হাতটা পৃথার শরীরের ভেতর দিয়ে গলে যাচ্ছে। ঘাড় ঘুরিয়ে ল্যাপটপের দিকে তাকাতেই অভ্র আতঙ্কে চিৎকার করে উঠল, কাঠের বেহালার উপর নকশা করা চোখ দুটো কার? এ তো প্রথমে বেহালার উপর যে চোখটা আঁকা ছিল সে চোখ নয়। অভ্রর বুকের ভেতরটা দুমড়ে গেল। এ চোখ তো তার অতি পরিচিত। এই চোখের মণি দুটোর দিকে তাকিয়ে সে তো একদিন পৃথার প্রেমে পড়েছিল। হঠাৎ সে রক্তাভ লাল আলোটা এক প্রচণ্ড ঝটকায় পৃথাকে বিছানা থেকে শূন্যে তুলে নিল। কোনো অদৃশ্য দানবীয় শক্তি যেন পৃথাকে আছাড় মারল ফ্ল্যাটের কঠিন মেঝের ওপর। অভ্র চিৎকার করে দৌড়ে গিয়ে পৃথাকে জড়িয়ে ধরল। উদ্ভ্রান্তের মতো চেঁচিয়ে উঠল, পৃথা, পৃথা, চোখ খোলো। কিন্তু পৃথার শরীরটা বরফের মতো ঠান্ডা। ওর নিঃশ্বাস পড়ছে ধীর লয়ে, মনে হচ্ছে সে এক অনন্ত ঘুমের দেশে তলিয়ে গেছে। অভ্রর গাল ধরে নাড়া দিল, কিন্তু পৃথার চোখের পাতাগুলো যেন পাথর হয়ে গেছে। সে বেঁচে আছে কিন্তু জাগছে না। অভ্রর চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। ওর হাহাকার ঘরে তখন গুমড়ে মরছে। মেঝেতে পড়ে থাকা পৃথার শরীরটাকে আগলে ধরে অভ্র দৃষ্টি হঠাৎ স্থির হয়ে গেল ল্যাপটপের স্ক্রিনটার ওপর। কান্না ভেজা চোখে ও এক অদ্ভুত সত্য আবিষ্কার করলো। ও বুঝতে পারলো এটা কোনো সাধারণ ছবি নয়, আর ওই বেহালাটাও নিছক কোনো জড় বস্তু নয়। বেহালাটা জ্যান্ত, আর তার প্রাণ ভোমরা লুকিয়ে আছে ওই খোদাই করা এক জোড়া চোখের নকশার মধ্যে।
পৃথাকে ঘরের মেঝে থেকে তুলে খাটে শুয়ে ওর কপালে একটা চুমু খায় অভ্র। তারপর গায়ের উপর চাদরটা ভালো করে টেনে ওর দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকে। ক্যামেরাটা এখন একদম স্বাভাবিক। ল্যাপটপটাও নির্জীব হয়ে টেবিলের ওপর পড়ে আছে। কে বলবে এতক্ষণ ধরে এই দুটো যন্ত্র রীতিমতো তাণ্ডব চালাচ্ছিল। শুধু সে তাণ্ডবের সারাংশ হিসেবে পৃথা ঘরের মধ্যে নিস্তেজ হয়ে পড়ে আছে। অভ্র বুঝতে পারছে পৃথার চোখ, ওর প্রাণশক্তি ওর কাছে নেই। ওই কুটিল বেহালা সবকিছু চুরি করে নিয়েছে, তাই সে চোখ খুলতে পারছে না। চোয়াল শক্ত হয়ে আসে ওর। পৃথার দিকে তাকিয়ে অস্ফুটে বলে, আমি আসছি পৃথা, তুমি শুধু একটু অপেক্ষা করো। ল্যাপটপের পাশে রাখা বাইকের চাবিটা হাতে তুলে নেয় অভ্র। ল্যাপটপের পেটের ভেতর থেকে মেমোরি কার্ডটা বের করে ক্যামেরার ভিতরে ঢুকিয়ে নেয় আবার। ঘড়ির কাঁটা বলছে রাত এখন 2:30। বেশি দেরি করা যাবে না। ধান্য কুড়িয়ার ওই মল্লিক বাড়িতে তাকে আবার যেতে হবে। ওই বেহালাটার সামনে গিয়ে দাঁড়িয়ে প্রশ্ন করতে হবে এমন ঘটার কারণ কি। অনুনয় বিনয় করতে হবে পৃথার চোখ দুটো ফেরত দেওয়ার জন্য। বিছানায় শান্ত হয়ে পড়ে থাকা ছটফটে মেয়েটার দিকে একবার তাকিয়ে ক্যামেরা আর ব্যাগটা হাতে নিয়ে ফ্ল্যাটের দরজা লক করে বাড়ি থেকে বেরিয়ে আসে অভ্র। বারাসাত রোড ধরে ধান্য কুড়িয়ার দিকে যখন বাইক ছুটছে, ঘড়ির কাঁটায় তখন তার 3:40। চারপাশটা যেন এক অদ্ভুত থমথমে নিস্তব্ধতায় ডুবে আছে। ল্যাম্পপোস্টের আলোগুলো মাঝে মাঝে ঝিমিয়ে পড়ছে, আর সেই আবছা হলদেটে আলোয় রাস্তার ধারের গাছগুলোকে মনে হচ্ছে এক একটা অতিকায় কঙ্কাল হাত বাড়িয়ে দাঁড়িয়ে আছে। হেডলাইটের তীব্র সাদা আলো যতটুকু পথ চিরে দিচ্ছে, তার বাইরের অন্ধকার যেন আরও ঘন, আরও রহস্যময়ী। দুধারে সারিবদ্ধ পুরনো শিরীষ আর অশ্বত্থ গাছগুলো রাতের বাতাসে এক অশরীরী শব্দ তুলছে। বাতাসে এক ধরনের ভিজে মাটির আর পচা পাতার গন্ধ, যা বুকের ভেতরটা কেমন যেন ভারী করে দেয়। ধান্য কুড়িয়ার সেই অভিশপ্ত মল্লিক বাড়ির কথা মনে পড়তেই ওর শির দ্বারা দিয়ে একটা হিম শীতল স্রোত বয়ে গেল। সামনের বাঁকটা পেরোলেই শুরু হবে সে জঙ্গল ঘেরা পথ, যেখানে অন্ধকার এতটাই নিরেট যে মনে হয় হাত দিয়ে ছোঁয়া যাবে। বাইক যখন ধান্য কুড়িয়ার সেই পরিচিত মোড়ে এসে পৌঁছলো, তখন ভোরের সেই থমথমে মুহূর্ত। আকাশের ঘন কালো রংটা ফিকে হয়ে ধোঁয়াটে সাদার রূপ নিচ্ছে। ভোরের আলো এখনো ভালো মতো ফোটেনি। রাস্তার ধারে সে পুরনো চায়ের দোকানটা সবে খুলছে। দোকানের মালিক বুড়ো লোকটা নিচু হয়ে উনুনে আঁচ দেওয়ার চেষ্টা করছে। শুকনো কাঠি আর কয়লার ধোঁয়ায় চারপাশটা ঝাপসা। উনুনের আগুনের হালকা লাল আভা তার কুচকানো মুখে এক অদ্ভুত ছায়া ফেলছে। ঠিক সেই সময় অভ্রর বাইকের ইঞ্জিনের গর্জন নিস্তব্ধতা চিরে থেমে গেল। চাকা থেকে ছিটকে আসা ধুলো আর কুয়াশার মাঝখান থেকে যখন হেলমেট হাতে অভ্র নেমে দাঁড়ালো, তখন চায়ের দোকানদার থমকে গেল। উনুনে ফু দেওয়া বন্ধ করে সে ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল অভ্রর দিকে। তার চোখে মুখে স্পষ্ট বিস্ময় আর আতঙ্ক। এই অসময়ে রক্তচক্ষু আর বিধ্বস্ত চেহারার এক যুবককে এখানে দেখে সে যেন নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। লোকটার হাতের চিমটিটা আলগা হয়ে কয়লার ওপর পড়ে গেল। সে কাপা গলায় অস্ফুটে বলে উঠল, আবার এসেছো তুমি বাবু? আসতে বাধ্য হলাম। দোকানের সামনের চাতালটায় নিজেকে ছেড়ে দেয় অভ্র। তারপর বুড়ো লোকটার দিকে তাকিয়ে বলে, মল্লিক বাড়ি ছেড়ে লোকজন সব চলে গেল কেন বলতে পারো? অত বড় জমিদার বাড়ি হানাবাড়ি হয়ে উঠলো কেন? এ জিনিস জানতে তুমি সেই রাত থাকতে কলকাতা থেকে বেরিয়ে এখানে ছুটে এসেছো? আমায় জানতেই হবে কাকা। তুমি বুঝতে পারছো না আমি এখান থেকে কাঁধে করে কাউকে নিয়ে গেছি, যে আমার সঙ্গে আমার কলকাতার বাড়ি পর্যন্ত গেছে। বাসে ওঠার পর থেকে যতক্ষণ আমি আমার ফ্ল্যাটে ছিলাম, এক মুহূর্ত সে আমায় তিষ্ঠতে দিচ্ছে না। কে গেছে তোমার সাথে? আমি তো দেখলাম তুমি একাই বাসে উঠলে। আমিও তাই জানতাম, কিন্তু বাসে আমি বেহালার সুর শুনতে পেয়েছি। ওই বেহালা আর তার সুর এক রাতেই আমার জীবন তছনছ করে দিয়েছে। লোকটার গলা এবার কেঁপে ওঠে, বেহালা? বেহালা তুমি কোথায় দেখতে পেলে? দুহাতে মাথার চুল মুঠো করে টেনে চোখ বুজে ও বলে, মল্লিক বাড়ি দোতলায় ছিল একটা ঘরের মধ্যে। লোকটা আতকে উঠে বলে, দুটো চোখওয়ালা বেহালা? হ্যাঁ, তুমি জানো ওটার বিষয়ে কিছু? না না, আমি ওই জিনিসের বিষয়ে কিছু জানি না। লোকটা সহসা ব্যস্ত হয়ে ওঠে। অভ্রর দিকে তাকিয়ে কড়া গলায় বলে, তুমি এখান থেকে চলে যাও বাবু। এসবের মধ্যে ঢুকো না, আর আমাকেও জড়িও না। ইচ্ছে থাকলেও আমি ছেড়ে যেতে পারবো না, কারণ কারণ ওই বেহালার মধ্যে আমার প্রিয় মানুষের চোখ আটকে গেছে। আমায় ওর চোখ ফেরত আনতে হবে। লোকটার পায়ের কাছে হাঁটু গেড়ে বসে পড়েও করুণ স্বরে বলে, তুমি যেটুকু জানো আমায় বলো কাকা। বেশ কিছুক্ষণ ওর দিকে তাকিয়ে চুপ করে থাকে লোকটা। তারপর বলে, তোমার সে প্রিয় মানুষ এখন কোথায়? আমার ফ্ল্যাটে নিস্তেজ হয়ে খাটের উপর পড়ে আছে। ধীর লয়ে শ্বাস চলছে তার, চোখ খুলছে না। আমায় যত তাড়াতাড়ি সম্ভব ওর কাছে ফিরে যেতে হবে।
তা না হলে কখন কি হয়ে যায় কে জানে। ওই চৌকালা বেহালা অভিশপ্ত জিনিস বাপু, তুমি জানো তার মানে কিছু কথা বলো না কাকা, হাত জোর করছি। লোকটি চাতালে অভ্রর পাশে এসে বসে। আমার দাদু ছিলেন ওই মল্লিক বাড়ির গোমস্তা। ওই বাড়ির মেজকুমারের খুব গান বাজনার প্রতি শখ ছিল। জমিদারের দিকে তার কোনোদিনই কোনো ভ্রুক্ষেপ ছিল না। তিনি ছিলেন সবার থেকে আলাদা, যেমন অহংকারী তেমনি রকচটা। বাজনা শেখার জন্য তিনি এক ওস্তাদের শিষ্য হন। নামও ছড়িয়ে পড়েছিল, কিন্তু তার বাজনা কোনোদিনই সেই ওস্তাদের কন্যার সমতুল্য হতে পারেনি। তাদের দুজনের বাজনার খুব তুলনা করা হতো। একবার প্রকাশ্যে কোনো এক বড় সভায় সেখানে কোনো একজন নামকরা সঙ্গীতজ্ঞ সেখানে সেই ওস্তাদটির কন্যার গলায় বড় সোনার মেডেল পরিয়ে তাকে সম্মানিত করে। সেদিন বাড়ি ফিরেই মেজকুমার রাগে ফেটে পড়েছিলেন। আসবাবপত্র কাচের বাসন ভাঙচুর করেও তার সেই রাগ অপমান এর জ্বালা মেটেনি। তখন তিনি অন্য পথ ধরেন। কোনো এক অঘরীর পরামর্শে মল্লিক বাড়িতে নেমন্তন্ন করে নিয়ে আসেন ওস্তাদ আর তার মেয়েকে। মেজকুমার সবসময় মনে করতেন ওস্তাদ কিছু বিশেষ শিক্ষা তার মেয়ের জন্যই শুধু তুলে রেখেছেন, সেই কারণে ওস্তাদের মেয়ে তাকে ছাপিয়ে বহুদূর এগিয়ে গেছে। হিংসায় উন্মত্ত হয়ে সেদিন খাবারে এমন কিছু মেশানো হয়েছিল যাতে সেই মেয়েটির বাবা পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়েন আর মেয়েটি ধীরে ধীরে অস্বাভাবিক আচরণ শুরু করে। এক সময় সে গুরুজি মারা গেলে লোকজনের কাছে ভালো সেজে মেয়েটিকে মেজকুমার এই মল্লিক বাড়িতে আশ্রয় দেয়। মেয়েটা সারাদিন নাকি এই বনে জঙ্গলে পাগলির মতন ঘুরে বেড়াতো। শুধু মাঝে মাঝে একদিন সন্ধ্যের সময় বেহালা নিয়ে বসে সে করুণ সুর তুলত। নাওয়া খাওয়া প্রতিদিনের কাজকর্মে কোনো সামঞ্জস্য না রাখতে পারলেও সুরের জাদু তারে তুলতে সে ভুল করত না। মল্লিক বাড়ির বড় কর্তা এই অনাচার মোটে মেনে নিতে পারেননি। তিনি মেজকুমারকে ত্যায্যপুত্র করবেন বলে স্থির করেন। দিন দুয়েকের মধ্যে দেখা যায় ওস্তাদের মতন বড় কর্তাও ধীরে ধীরে পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়ছেন। বাড়ির বাকি সদস্যরা বুঝতে পারে এই সবই মেজকুমারের চাল, কিন্তু অনেকদিন আগের ব্যাপার আর হাতে তেমন প্রমাণও হয়তো ছিল না, তাই তার বিরুদ্ধে তেমন কোনো ব্যবস্থা তারা নিতে পারেনি। একসময় অসুস্থ বড় কর্তার হাতে টিপসই নিয়ে মেজকুমার এই সমস্ত বাড়িঘর বিষয়ে আশয় নিজের নামে করে নেয়। মেজকুমারকে সবাই ভয় করতে শুরু করে। মল্লিক বাড়ির অন্য সদস্যরা একে একে তার থেকে দূরত্ব বাড়াতে শুরু করে। দাদু বাবার কাছে বলেছিল ওই অঘরী নাকি মেজকুমারকে পরামর্শ দিয়ে বলেছিল ওস্তাদের মেয়েকে মেরে তার আত্মা যদি ওই মেয়েটির বেহালায় বন্দি করে রাখা যায় তাহলে ওই মেয়ের হাতের জাদু মেজকুমার বেহালা তুললে তার বেহালায় ধরা দেবে। শেষ পর্যন্ত ওস্তাদের ওই পাগলি মেয়েকে এক রাতে দোতলার ওই ঘরে মেজকুমার গলা টিপে হত্যা করেন। কিন্তু ওই বেহালা মেজকুমার ব্যবহার করতে পারেনি বাবু। ও বেহালা কেউ ছুতেও পারেনি, তাকে কেউ বাজাতেই পারেনি। সে আজও আপন মনে কেঁদে কেঁদে ফেরে। মেজকুমারের কি হলো কি জানি, তার কি হয়েছিল কেউ বলতে পারেনি সে কথা। একদিন হঠাৎ করেই তিনি উবে গিয়েছিলেন। চাতাল থেকে উঠে দাঁড়ালো অভ্র। লোকটির দিকে তাকিয়ে বলে, আমি বোধহয় জানি মেজকুমারের কি হয়েছিল। তারপর সোজা বাইকে স্টার্ট দিয়ে জঙ্গলের পথ ধরে মল্লিক বাড়ির দিকে রওনা দেয়। ভাঙাচোরা জমিদার বাড়ির সামনে পৌঁছে সাহসে ভর করে মরচে ধরা গেটটা দুহাতে জোরে ঠেলে খোলে অভ্র। তারপর বলিষ্ঠ পদক্ষেপে সে বাড়ির ভেতরে ঢুকে সিঁড়ি দিয়ে উপরে উঠতে থাকে। জানলার খাঁজ দিয়ে হালকা সোনালি রোদে ঘরের ধুলিকণাগুলো স্থির হয়ে আছে। সেই রোদের তলায় ধুলোমাখা ইজি চেয়ারের উপর পড়ে থাকা বেহালাটার ওপর অভ্র দৃষ্টি পড়তেও হৃৎপিণ্ড যেন একটা মুহূর্তের জন্য থমকে গেল। কাল রাতে অন্ধকারে যা অস্পষ্ট ছিল আজ দিনের আলোয় তা বীভৎসভাবে পরিষ্কার। বেহালার খোলে বসানো সেই চোখ দুটো কোনো জড় পদার্থ নয়। রোদের ছটায় সেই মণি দুটোর গভীরতা ঠিক পৃথার চোখের মতো টলটল করছে। রবীন্দ্রসঙ্গীত গাইতে গাইতে পৃথা যখন তন্ময় হয়ে যায় তখন ওর চোখ দুটো এরকমই টলটল করে। অভ্রর মনে হলো ও যেন ওই চোখের গভীরে পৃথার সেই পরিচিত আরতি দেখতে পাচ্ছে। একই রকম মণি, একই রকম চোখের কোণ, ঠিক যেন পৃথা এই কাঠের শরীরের ভেতর বন্দি হয়ে ছটফট করছে। মনে হচ্ছে এক ফোঁটা অশ্রু এখনই ওই কাঠের বুক চিরে গড়িয়ে পড়বে। অভ্র সামনে গিয়ে শান্ত গলায় বলল, মেজকুমারের কি হয়েছিল আমি মনে হয় জানি। তিনি কোথাও উবে যাননি, তিনি নিজেই নিজের তৈরি করা ফাঁদে বন্দী হয়েছিলেন। বেহালার উপরে কাল রাতে যে চোখের কুটিল দৃষ্টি আমি দেখেছিলাম সেই চোখ কোনো সুর সাধিকার হতেই পারে না। যশের লোভে তিনি ওস্তাদ কন্যার আত্মা বন্দি করতে চেয়েছিলেন। অঘরে জাদু দিয়ে বেহালাকে জীবন্ত করে নিজের বশে রাখতে গিয়েছিলেন। বেহালা একসময় তাকেই গিলে খেয়েছে, কিন্তু কেন কেন সে বেহালার মেজকুমারকে গিলে খেতে ইচ্ছে হয়েছিল? আর কেনই বা সে বেহালা এখন পৃথাকে আত্মসাৎ করতে চাইছে? ধুলো মাখা মেঝের উপর হাঁটু গেড়ে বসে অভ্র দুহাত উপরে তুলে চিৎকার করতে থাকে, কেন কেন? ওর চিৎকারে ঘুলঘুলিতে বাসা বেঁধে থাকা দুটো পায়রা ধরফর করে উড়ে ঘর থেকে বেরিয়ে গেল। অভ্রর মাথায় ঝিলিক মেরে উঠল একটা কথা, মুক্তি।
তার মানে বেহালার ভেতর বন্দি থাকা ওস্তাদ কন্যার আত্মা মুক্তি পেয়েছিল মেজকুমারের আত্মাকে সেখানে বন্দি করে, আর মেজকুমারের আত্মা মুক্তি পেতে চাইছে পৃথাকে সেখানে আটকে রেখে। শয়তান বেহালার তার মানে কোনো না কোনো জীবন্ত মানুষের আত্মা চাই। হয়তো তার কেবলমাত্র সঙ্গীতজ্ঞ মানুষই প্রয়োজন, ঠিক যেমন বেহালার আসল মালকিন বা মেজকুমার বা পৃথা। বেহালাটা এখন কাঁপছে, ধুলো মাখা মেঝে থেকে সেটা ধীরে ধীরে শূন্যে ভাসতে শুরু করলো। অভ্র দেখলো বেহালার ওপরের সে চোখ দুটো থেকে টপ টপ করে কালো রঙের তরল গড়িয়ে পড়ছে। সেটা জল নয়, যেন পচে যাওয়া রক্ত। অভ্র এবার মরিয়া হয়ে উঠল। সে বুঝলো অনুনয় বিনয় করে পিশাচকে থামানো যাবে না। সে ঝাঁপিয়ে পড়লো বেহালাটার ওপর। অভ্রর হাত বেহালার শক্ত কাঠে লাগতে ওর মনে হলো কোনো বাদ্যযন্ত্র নয়, একটা জ্বলন্ত আগ্নেয়গিরিকে স্পর্শ করেছে। বেহালাটা ছটফট করে উঠল, যেন একটা বিষধর সাপ ওর হাত থেকে ফসকে বেরোতে চাইছে। অদ্ভুত এক অপার্থিব শক্তি অভ্রর আঙুলগুলোকে দুমড়ে মুচড়ে দিতে চাইল। বেহালার ছড়িটা নিজে থেকেই হাওয়ায় ভাসছিল। সেটা তলোয়ারের মতো তীক্ষ্ণ হয়ে অভ্রর কবজিতে সপাত করে কোপ বসালো। ফিনকি দিয়ে রক্ত ছুটে এলো, কিন্তু অভ্র তখন হিতাহিত জ্ঞান শূন্য। ওর চোখে কেবল পৃথার সে নিস্তেজ মুখ। ও যন্ত্রণা চিৎকার করে উঠল, কিন্তু বেহালাটা ছাড়লো না। দুহাতে ওটার গলা টিপে ধরলো। ঘরটা কেঁপে কেঁপে উঠছে, সিলিং থেকে চুনকাম খসে পড়ছে। বেহালার সে দুটো রক্তবর্ণ চোখ এখন অভ্রর চোখের খুব কাছে। সে চাহনিতে এক আদিম হিংস্রতা, এক অতৃপ্ত ক্ষুধা। হঠাৎ বেহালার তারগুলো নিজে থেকেই টান টান হয়ে ছিঁড়ে গেল, আর চাবুকের মতো অভ্রর গালে কপালে আছড়ে পড়ল। প্রতিটি তারের আঘাতে ওর চামড়া চিরে রক্ত বেরিয়ে এলো। বেহালাটা এক অদ্ভুত পৈশাচিক স্বরে আর্তনাদ করে উঠল, যা কোনো সুর নয়, হাজারটা মৃত মানুষের হাহাকার। সেই শব্দে অভ্রর কানের পর্দা ফেটে যাওয়ার উপক্রম হলো। ওর মনে হলো ওর মগজের ভেতর কেউ হাজারটা সূচ ফোটাচ্ছে। দৃষ্টি ঝাপসা হয়ে আসছে, কিন্তু পৃথার নিস্তেজ মুখটা মনে পড়তেই অভ্রর ভেতরে এক অলৌকিক শক্তি সঞ্চারিত হলো। ওর নিজের সমস্ত গায়ের জোর দিয়ে বেহালাটাকে মেঝের উপর আছাড় মারল। বেহালাটা মেঝেতে পড়তে আধ ভাঙা হয়ে গেল, কিন্তু লড়াই থামলো না। ভাঙা টুকরোগুলো ছটফট করছে, যেন একটা মৃত জানোয়ারের অঙ্গ প্রত্যঙ্গ। অভ্র এবার বাঘের মতো গর্জন করে উঠল। পাশে পড়ে থাকা একটা ভারী লোহার রড তুলে নিল, তারপর পাগলের মতো পেটাতে লাগলো। প্রতিটি ঘায়ে বেহালার সে রক্তবর্ণ চোখ দুটো থেকে কালো সান্দ্র তরল ছিটকে বেরোতে লাগলো। কাঠের কুচিগুলো আগুনের ফুলকির মতো চারদিকে ছড়িয়ে পড়ল। অবশেষে একটা চূড়ান্ত কান ফাটা শব্দ করে বেহালাটা চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। সেই সাথে ঘরটা এক অদ্ভুত শান্ত নিস্তব্ধতায় ডুবে গেল। রক্তাক্ত বিধ্বস্ত অভ্র হাঁপাচ্ছে। ওর হাত থেকে লোহার রডটা খসে পড়ল। ধুলো আর রক্তের মাঝে পড়ে আছে সে অভিশপ্ত বেহালার হাজারটা টুকরো। সে চোখ দুটো আর নেই, শুধুই ভাঙা কাঠ আর তার। লোহার রডটা হাত থেকে খসে পড়ার পর অভ্রর শরীরের সমস্ত শক্তি যেন এক নিমেষে উবে গেল। ও ধপ করে বসে পড়ল ভাঙা বেহালার স্তূপের পাশেই। চারপাশটা নিঝুম। ধান্য কুড়িয়ার এই পুরনো জমিদার বাড়িতে এখন আর কোনো পৈশাচিক সুর নেই, কোনো কান্নার আওয়াজ নেই, শুধুই ভাঙাচোরা দেওয়াল আর এই অদ্ভুত নীরবতা। কপাল থেকে গড়িয়ে পড়া রক্ত ওর চোখের পাতা ভারী করে তুলছে। ও নিজের ক্ষতবিক্ষত হাতটার দিকে একবার তাকালো, তারপর তাকালো সে চূর্ণ বিচূর্ণ বেহালার দিকে। তারপর টলমল পায়ে এগিয়ে গেল ঘরের কোণে রেখে দেওয়ার ক্যামেরার দিকে। ক্যামেরা অন করে লেন্স ঠিক করে ফোকাস করলো ভাঙা বেহালার টুকরোগুলোর উপর। অভ্রর আঙুল কাঁপছে। ক্লিক, একটা শব্দ। সেই শব্দের সঙ্গে মিশে গেল ওর বুকের গভীর থেকে উঠে আসা দীর্ঘশ্বাস। ছবির স্ক্রিনে ভেসে উঠল সেই ভাঙা বেহালা, ভাঙাচোরা কাঠের কুচি, ছেঁড়া তার আর সে কালো তরলের দাগ। কিন্তু সে ছবির ভেতর থেকে যেন এক অদ্ভুত আলো ঠিকরে বেরোচ্ছে। ওর কপাল থেকে রক্ত চুইয়ে এখন ক্যামেরার বডির ওপর পড়ছে, কিন্তু সেদিকে ওর ভ্রুক্ষেপ নেই। ক্যামেরা হাতে তুলে নিয়ে আগের দিনের ছবিগুলো আছে কিনা দেখতে থাকে অভ্র। সবকটা ছবি রয়েছে, শুধু নীলাভ আলো ছড়ানো চোখওয়ালা বেহালার ছবিটা আর নেই। অভ্র ঠোঁটের কোণে একটা ম্লান কিন্তু তৃপ্তির হাসি ফুটে উঠল। ওর কপাল থেকে চুইয়ে পড়া রক্তের একটা ফোঁটা ঠিক ক্যামেরার ডিলিট বাটনের ওপর পড়ল। ও জামার হাতা দিয়ে আলতো করে রক্তটুকু মুছে নিয়ে সাবধানে ক্যামেরাটা আবার ব্যাগে ঢোকালো। শরীরটা ভীষণ ভারী লাগছে, কবজির ক্ষতটা দপদপ করছে। ঠিক তখনই পকেটের ভেতর থেকে অভ্রর মোবাইলটা বেজে উঠল। পকেট থেকে ফোনটা বার করে দেখলো ডিসপ্লেটা ফেটে গেছে। স্ক্রিনে নাম ভাসছে পৃথা। ফোনটা দ্রুত রিসিভ করেও কানে দেয়। ওপাশ থেকে দুর্বল গলায় পৃথা বলে, সাত সকালে কোথায় গেলে বলো তো? আমার শরীরটা ভীষণ উইক লাগছে, তাড়াতাড়ি বাড়ি এসো। একটা অসমাপ্ত কাজ শেষ করতে মল্লিক বাড়িতে আবার আসতে হয়েছিল পৃথা। তুমি রেস্ট নাও, আমি কিছুক্ষণের মধ্যেই বাড়ি আসছি। তুমি আবার ছবি তুলতে হানা বাড়িতে গেছিলে?
না পৃথা, পৃথিবীর সব রহস্যের ছবি তুলে ক্যামেরায় বন্দি করতে নেই। কিছু কিছু রহস্য মুক্তি পাওয়ার আশায়ও অনন্তকাল বসে থাকে। কী সব বলছো কিছুই বুঝতে পারছি না। আমি আসছি, তুমি আরেকটু অপেক্ষা করো। ফোনটা কেটে ক্যামেরার ব্যাগটা পিঠে তুলে অভ্র ধীরে ধীরে একতলায় নেমে আসে। ওই একটা ফোন কল যেন ওর শরীরের সমস্ত ক্ষত আর যন্ত্রণাকে এক নিমেষে ম্যাজিকের মতো সরিয়ে দিয়েছে। পৃথা কথা বলছে, পৃথার গলার সেই চেনা স্বর, সেই হালকা অভিমান। এর মানে ওই পিশাচ বেহালার মরণ কামড় থেকে পৃথা সত্যি মুক্ত হয়েছে। ওই বেহালার কাউকে কোনোদিন বন্দি করতে পারবে না। বাইকটা স্টার্ট দিয়ে ধান্যকুড়িয়ার জঙ্গল ঘেরা পথ ধরে যাওয়ার সময় সে একবার আয়নায় নিজের বিধ্বস্ত প্রতিচ্ছবি দেখল। ওর চোখ দুটো ক্লান্ত, কিন্তু সেই চোখে এখন আর কোনো ভয় নেই। কিন্তু মনের ভেতরটা এখন গঙ্গার ভোরের বাতাসের মতো হালকা। ও জানে কলকাতায় ওর জন্য অধীর আগ্রহে একজন অপেক্ষা করে আছে। সে এখন পূর্ণ দৃষ্টিতে ওর দিকে তাকাতে পারবে। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।